শুভ্র শাড়িটা কিনে শপিং ব্যাগটা হাতে নিয়ে নেহার পাশে এসে দাঁড়াতে না দাঁড়াতেই নেহা এক প্রকার ছো মেরে সেটা শুভ্রর হাত থেকে কেড়ে নিল। তার চোখে মুখে কৌতূহল। সে ভুরু নাচিয়ে বলল, হোয়াট ইজ দিস ব্যাগ? এটাতে কি আছে? শুভ্র অপ্রস্তুত হয়ে নেহার হাত থেকে ব্যাগটা আবার নিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে না নেহা, এটা। কিন্তু শুভ্রর কথা শেষ হওয়ার আগেই নেহা সজোরে সরে গেল এবং তড়িঘড়ি করে ব্যাগ থেকে শাড়িটা বের করে ফেলল। সেই গাঢ় নীল রঙের জামকালো শাড়িটা দেখে নেহার চোখ জোড়া লোভে আর খুশিতে চিকচিক করে উঠল। সে উত্তেজনায় বলে উঠল, ওয়াও, দিস শাড়ি ইজ জাস্ট গর্জাস। এটা আমার জন্যই, তাই না শুভ্র? আমার চয়েস তুমি দারুণ বোঝো। শুভ্র নিজের ভেতরে দাউ দাউ করে জ্বলতে থাকা রাগটা কোনো মতো কন্ট্রোল করে শান্ত গলায় বলতে লাগলো, নো নেহা, লিসেন টু মি, এটা তোমার জন্য নয়, এটা আসলে। কিন্তু সত্যটা বলার সুযোগ সে পেল না। ঠিক তখনই নেহার মা সানজিদা খান হাজির হলেন। মেয়ের হাতের দামি শাড়িটা দেখে তিনি বেশ তৃপ্তির হাসি দিয়ে শুভ্র দিকে তাকে গদগদ হয়ে বললেন, বাহ, শাড়িটা তো দারুণ, কে দিল? শুভ্র বাবা দিয়েছে বুঝি? নেহা মুহূর্তে শাড়িটা নিজের কাঁধের উপর মেলে ধরল এবং আয়না নিজেকে দেখতে দেখতে অত্যন্ত লজ্জামাখা গলায় আদরের স্বরে বলল, মম, তোমার জামাই আমার জন্য এটা সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছে। সানজিদা খান শাড়িটা নিজের হাতে তুলে নিলেন। কাপড়ের কারুকাজ আর জামকালো পাড়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতে তাকাতে তিনি শুভ্রর দিকে ফিরে তৃপ্তির হাসি দিলেন। যাই বলো শুভ্র, তোমার চয়েস আছে, মানতেই হবে। শাড়িটা একদম রাজকীয় হয়েছে। শুভ্র ইচ্ছে করেছিল চিৎকার করে বলতে, এই শাড়িটা ওর জন্য নয়। কিন্তু পরিস্থিতির চাপে সে নিজের ভেতরে প্রবল বিরক্তি চেপে রাখলো। রাগে তার হাতের মুঠো শক্ত হয়ে এলো, গলায় রগগুলো টান টান হয়ে উঠল। নেহা তখন শাড়িটা আঁকড়ে ধরে উত্তেজনায় টইটুম্বুর হয়ে শুভ্রকে বলো, শুভ্র, তুমি জাস্ট 2 মিনিট এখানে দাঁড়াও, আই এম কামিং ইন আর ফ্লাশ। আমি শাড়িটা আমার বেস্টিদের দেখিয়ে আসি, ওরা নিশ্চয়ই ওই রুমে আছে, দেখলেই জলে পুরো ছারকার হয়ে যাবে। বলে নেহা কারো উত্তরের অপেক্ষা না করে প্রজাপতির মতো ডানা মেলে ওদিকে দৌড়ে চলে গেল। সানজিদা খানও মেয়ের আনন্দ দেখে হাসি মুখে তার পিছু পিছু চলে গেলেন। পুরো জায়গাটা এখন ফাঁকা। শুভ্র একা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ফুটে উঠেছে তীব্র ঘৃণা আর বিরক্তি। সে দাঁতে দাঁত চেপে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, লাইক মাদার লাইক ডটার, যেমন মা তেমন তার মেয়ে, অসহ্য। শুভ্রর আগে ফুসতে ফুসতে আবার সেই শাড়ির শোরুমে ঢুকে পড়ল। তার চেহারায় যা অবস্থা, মনে হচ্ছে সামনে যাকে পাবে তাকে কাঁচা গিলে খাবে। সেই কর্মচারী শুভ্রকে ওভাবে ঝড়ের বেগে আসতে দেখে ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ভাবল নির্ঘাত শাড়িতে কোনো বড় সমস্যা বা রিজেক্ট ধরা পড়েছে, নয়তো লোকটা এভাবে তেড়ে আসবে কেন? কর্মচারীটি ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় শুভ্রর সামনে গিয়ে বলল, স্যার, ইজ দেয়ার এনি প্রবলেম? শাড়িতে কি কোনো রকম রিজেক্ট ধরা পড়েছিল স্যার? শুভ্র তার দিকে লাল চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, নো, ওই একই রকম শাড়ি আমার আবার চাই। প্যাক ইট রাইট নাও ফার্স্ট। কর্মচারীটা বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে বলল, শিওর স্যার, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি দিচ্ছি। তারা পুরো শোরুম তন্ন তন্ন করে খুঁজলো, সব আলমারি, কিন্তু দুঃখের বিষয় সব র্যাক ওলট পালট করেও সে শাড়িটা পেল না, মানে কালেকশনটা পেল না, শেষ হয়ে গিয়েছে। মুহূর্তে কর্মচারীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁচুমুচু হয়ে শুভ্রর সামনে এসে দাঁড়ালো। সরি স্যার, আসলে ওই কালেকশনটা শেষ হয়ে গেছে, ওই একটা পিসই ছিল। আপনি চাইলে আমি আপনাকে এর থেকেও ভালো শাড়ি দেখাতে পারি স্যার। শুভ্রর মাথায় তখন রক্ত চড়ে গেছে। মাথা ঠিক রাখতে না পেরে সে কাউন্টারের কাচের উপর সজোরে এক থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল, সেট নো, আমার ওই নীল শাড়িটাই চাই, এখন ব্যবস্থা করে দিবি, নাহলে তোদের এই পুরো শোরুম আমি উড়িয়ে দেব। শুভ্রর অগ্নিমূর্তি দেখে কর্মচারীটার গলার শব্দ শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে ভয়ে তোতলামি করতে করতে বড় বড় ঢোক গিলে বলল, স্যার, জাস্ট 1 মিনিট, আমি আমাদের অন্য সব ওয়ালেটে খবর নিচ্ছি, কোথাও নিশ্চয়ই পাওয়া যাবে। শুভ্র হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইট ফাস্ট, আমার হাতে একদম সময় নেই।
কর্মচারীটা হন্যে হয়ে এক এক জায়গায় ফোন দিতে শুরু করলো। সে শাড়িটার ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো, বারবার তাগাদা দিল, কিন্তু প্রথম কয়েকটা দোকান থেকে না উত্তর এলো। যা শুনে শুভ্রর মেজাজ সপ্তমে। শুভ্রর মেজাজ যখন সপ্তমে, ঠিক তখনই শেষ জায়গা থেকে একটা আশার আলো দেখা গেল। কল কেটে কর্মচারীটা কিছুটা ইতস্ত করে শুভ্র দিকে তাকিয়ে বলল, স্যার, শাড়িটা পাওয়া গেছে, কিন্তু সমস্যা হলো আমাদের ডেলিভারি দেওয়ার মতো কোনো লোক এখন নেই যে এসে দিয়ে যাবে। আপনি কি কষ্ট করে নিজে গিয়ে নিয়ে আসতে পারবেন? আমি আপনাকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। শুভ্র এক মুহূর্ত দেরি না করে ফোন থেকে নাম্বার বের করে কর্মচারীর সামনে ধরল। তার চোখে এখন একটা জেদ, যে নীল শাড়িটা রিদির পাওনা, সেটা সে রিদির হাতে তুলে দেবে। সে গম্ভীর গলায় বলল, গিভ মি দ্য অ্যাড্রেস। ঠিকানাটা এখনই আমার ফোনে মেসেজ করেন। কর্মচারী তড়িঘড়ি করে লোকেশনটা শুভ্রের ফোনে পাঠিয়ে দিল। ঠিকানার চোখ বুলিয়ে শুভ্র নিজের ভেতরে একটু লজ্জিত বোধ করলো। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কর্মচারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসলে আই অ্যাম রিয়ালি সরি আপনার সাথে এভাবে বিহেভ করার জন্য। কর্মচারীটি বিনীতভাবে হেসে বলল, আরে না না স্যার, কিছু মনে করি নাই। এই লাইনে কত মানুষ রাগ করে, ওসব আমাদের অভ্যেস হয়ে গেছে। তবে স্যার, ডোন্ট মাইন্ড, শাড়িটা নিশ্চয়ই আপনার খুব স্পেশাল কারো জন্য। না হলে এই সামান্য একটা শাড়ির জন্য কেউ এত পাগলামি করতে পারে, তা আগে কখনো দেখিনি। শুভ্র তার কথার কোনো উত্তর দিল না। কর্মচারীর কথাটা যেন তীরের মতো গিয়ে তার বুকে বিঁধল। সে কি সত্যি রিদির জন্য পাগলামি করছে? শুভ্র এক পলক লোকটার দিকে তাকিয়ে গম্ভীর্য বজায় রেখে সোজা শপিং মল থেকে বেরিয়ে গেল। 2 ঘন্টার দীর্ঘ লড়াই শেষে শুভ্র সে কাঙ্ক্ষিত শাড়িটি নিয়ে শপিং মলে হাজির হলো। তবে এবার সে আর ভুল করলো না। শাড়িটি খুব সাবধানে ড্যাশবোর্ডে রেখে লক করে দিল। সে জানে এই শাড়িটা নেহার চোখে পড়া মানে আবার নতুন কোনো ঝড়। তারপর শুভ্র শপিং মলের ভেতরে ঢুকলো। নেহা তখন রাগে আর বিরক্তি নিয়ে ডানেভাবে পায়চারি করছিল। শুভ্রকে দেখা মাত্রই সে তেড়ে এসে বলল, দিস ইজ টু মাচ শুভ্র, কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? আমাকে এভাবে একা ফেলে রেখে যাওয়াটা কি তোমার কাছে খুব জরুরি ছিল? লিসেন নেহা, আই অ্যাম নট অবলাইজড টু আনসার অল ইয়োর কোশ্চেন। সব প্রশ্নের উত্তর দিতে আমি তোমার কাছে বাধ্য নই। শোনো, আমার উপর এমন অধিকার ফলাবে না একদম। আমার এইসব আদিক্ষেতা মোটেও পছন্দ না। নেহা শুভ্রের এমন সরাসরি আর কঠিন কথা শুনে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। পরক্ষণই সে নিজেকে সামনে নিয়ে চড়া গলায় বলল, কিন্তু শুভ্র, আমি তোমার হতে যাওয়া ওয়াইফ। আমার জানার পূর্ণ অধিকার আছে কোথায় যাও আর কী করো। শুভ্র এক পা এগিয়ে এসে নেহার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ধীরে স্থিরভাবে বলল, ইউ আর নট মাই ওয়াইফ ইয়েট। হওনি এখনও তুমি আমার স্ত্রী, আর হবে কি না সেটারও সময়ের উপর ছেড়ে দাও। সো নিজের সীমার মধ্যে থাকো। শুভ্রের কথা শেষ হতে নেহার চোখে মুখে বাঁকা হাসি ফুটল। সে জেদ মেশানো গলায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, সিন্স আই অ্যাম গোয়িং টু বি, আই উইল মেক ইন হ্যাপেন। দ্যাটস আ চ্যালেঞ্জ। যেহেতু হতে যাচ্ছি সেহেতু হয়েই ছাড়ব, দেখি নিও। শুভ্র আর একটা শব্দ খরচ করলো না। সে খুব ভালো করে জানে নেহার মতো একটা মেয়ের সাথে কথা বাড়ানো মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা আর নিজেকে আরও বেশি বিরক্ত করা। ও শুধু নিজের স্বার্থটাই বোঝে। শুভ্র পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে এক পলক তাকিয়ে সেখান থেকে সরে গেল। শপিং শেষ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সারাদিনের খাটাখাটনিতে সবার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। চৌধুরী বাড়ির সবাই 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে গাড়ির কাছে এসে জড়ো হলো। নেহারাও বিদায় নিয়ে তাদের গাড়িতে করে চলে গেল। রিদি কোনো মতে নিজেকে টেনে নিয়ে গাড়ির কাছে আসতেই তার চারপাশটা হঠাৎ দুলতে শুরু করলো। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল তার। সারাদিন পেটে এক দানাও পড়েনি। দুপুরে সবাই যখন রেস্টুরেন্টে খাবার খেয়েছিল, রিদি তখন এক টুকরো খাবারও মুখে তোলেনি। সবার চোখে আড়ালে সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছিল সে। দীর্ঘ সময়ের মানসিক যন্ত্রণা, শরীরের উপর এই চরম অবহেলা, সব মিলিয়ে রিদির শরীর আর সায় দিল না। হঠাৎ প্রচণ্ড মাথা ঘুরে সে নির্জীবের মতো তপ্ত পিচঢালা মাটিতে লুটিয়ে পড়ল। সবাই তখন গাড়িতে উঠে পড়েছে। শুভ্র গাড়ির ডোর খুলে সবে উঠতে যাবে, ঠিক তখনই তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন কু ডাক দিয়ে উঠল। পিছন ফিরে তার সাথে সাথে তার কলিজা যেন শুকিয়ে গেল।
রিদি মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। শুভ্র এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো দৌড়ে এসে রিদির নিথর দেহটা আগলে ধরল। সে রিদির মাথাটা নিজের হাঁটুর উপর রেখে তার ফ্যাকাশে গালে হালকা থাপ্পড় দিয়ে অস্বস্তি গলায় বলে উঠল, রিদি কি হয়েছে তোর? ওপেন ইউর আইস, চোখ খোল রিদি। শুভ্রের গলার আওয়াজ শুনে গাড়ির ভেতরে থাকা সায়রা চৌধুরী আর রাবেয়া ইহসান চিৎকার করে বেরিয়ে এলেন। শুভ্রর হাত কাঁপছে, রিদির শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে দাঁতের দাঁত চেপে বড়দের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সবাই হাঁ করে তাকিয়ে আছেন কেন? ব্রিফ সাম ওয়াটার, দ্রুত পানি আনুন। ইকবাল ইহসান এক দৌড়ে গাড়ির থেকে নেমে আসলেন। সায়রা চৌধুরী দ্রুত পানির বোতল এনে শুভ্রর হাতে দিতেই সে তড়িঘড়ি করে রিদির ফ্যাকাশে মুখে আর চোখের পাতায় পানির ঝাপটা দিল। ঠান্ডা পানির ঝাপটা রিদির অবশ হয়ে আসা স্নায়ুগুলো একটু সজাগ হলো। সে খুব ধীরে ধীরে চোখের পলক ফেলল। ঝাপসা দৃষ্টি পরিষ্কার হতেই সে দেখল তাকে ঘিরে পুরো পরিবারের সবাই অস্থিরতা নিয়ে তাকিয়ে আছেন। রিদির শরীরটা তখনও নিস্তেজ, নড়াচড়া করার শক্তিটুকুও নেই। ইকবাল হোসেন মেয়ের কপালে আর গলায় হাত দিয়ে ব্যাকুল হয়ে বললেন, কি হয়েছে মা তোর? হঠাৎ এভাবে পড়ে গেলি কেন? শরীর কি খুব খারাপ লাগছে তোর? রিদি ঘোর কাটাতেই অনুভব করলো সে শুভ্রর হাঁটুর উপর মাথা দিয়ে শুয়ে আছে। শুভ্রর হাতের স্পর্শ তখনও তার গালে লেগে আছে। মুহূর্তের মধ্যে এক বিদ্যুৎ খেয়ে গেল তার শরীরে। সে তাড়াতাড়ি মাথা উঁচু করে মাটিতে হাত দিয়ে কোনো মতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করলো। তার বাবার দিকে তাকিয়ে জড়সড় হয়ে বলল, জানি না আব্বু, আমি নিজেও জানি না আমি হঠাৎ করে পড়লাম কিভাবে। শুভ্র তখনও রীতির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর রাগ আর উৎকণ্ঠা খেলা করছে। সে অত্যন্ত গম্ভীর আর রুক্ষ গলায় বলল, তুই আজকে সারাদিন কিছু খাসনি তাই না? কারণ তোর শরীর দুর্বল হলেই তুই জ্ঞান হারাস। হৃদি বিস্ময়ে পাথর হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন কপাল ছুঁই ছুঁই। সে মনে মনে ভাবল, শুভ্র ভাই কীভাবে জানলো আমার এই পার্সোনাল সমস্যার কথা? তো শুধু আব্বু আর ইমন জানে। আমি তো জানি আমি যদি বেশিক্ষণ না খেয়ে থাকি তবে আমার প্রেশার একদম লো হয়ে যায়, শরীর মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু এই গোপন কথাটি বাইরে কেউ জানে না। তবে শুভ্র ভাই এটা জানলো কিভাবে? হৃদিকে ওভাবে নির্বাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শুভ্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে সবাই সামনে সিংহ গর্জনে চিৎকার করে উঠল, কি বলছিস শুনতে পাসনি? তুই জানিসই তুই না খেয়ে থাকলে তোর শরীরের প্রেশার লো হয়ে যায় আর তুই জ্ঞান হারাস। তাহলে জানা সত্ত্বেও এত কেন তুই? হোসেন চৌধুরী শুভ্রের কথা শুনে চরম বিস্ময় নিয়ে রিদির দিকে তাকিয়ে বললেন, কী রে রিদি, কিছু খাসনি মানে? শুভ্র এসব কী বলছে? তুই না দুপুরে আমাদের সাথে খেতে বসলে? রিদি মাটির উপরে বসে কাঁপছে। সে অপরাধবোধ আর লজ্জা লুকাতে কাঁপা কাঁপা গলায় মিথ্যে বলার চেষ্টা করলো, না না আমি খেয়েছি বাকিটুকু বলার আগে শুভ্র সবার সামনে প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রিদির নরম গালে। পুরো শপিং মলের পার্কিং এরিয়া যেন এই মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। বাড়ির সবাই স্তম্ভিত, কারো মুখে কোনো কথা নেই। রিদির যন্ত্রণায় আর অপমানে গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুভ্র আবার সিংহ গর্জনে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আর মিথ্যে বলিস? আবার মিথ্যে বলিস? লজ্জা করে না বড়দের সামনে এভাবে অনর্গল মিথ্যে বলতে? হাউ ডেয়ার ইউ লাই টু আস? তুই কি ভেবেছিস তোর এই ন্যাকামি আমি ধরতে পারবো না? হৃদি গালে হাত দিয়ে অঝরে কেঁদেই যাচ্ছে। তার কান্না যেন থামার নামই নেই। সোহান চৌধুরী পরিস্থিতি বেগতিক দেখে শুভ্রর কাঁধে হাত রেখে বলল, গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, শুভ্র থাক, হৃদিকে আর কিছু বলিস না। ছোট মানুষ ভুল করেছে, অনেক ঝামেলা হয়েছে, এখন রাত হয়ে যাচ্ছে, সবাই বাড়ি চল। শুভ্র আর কোনো কথা না বলে আগে ফুসতে ফুসতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। বাড়ির বড়রাও একে একে গাড়ির দিকে পা বাড়ালেন। হৃদির দুহাত মাটির উপর ভর দিয়ে টলমল পায়ে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু শরীর এতটাই নিস্তেজ হয়ে পড়েছে যে ভারসাম্য রাখতে না পেরে সে আবার শুভ্র বিষয়টা লক্ষ্য করলো। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে বজ্রগতিকে নিচু হয়ে এক ঝাটকায় হৃদিকে পাজাকুলা করে তুলে নিল। হৃদি এই আশঙ্কিত আর ভীষণ অবাক হয়ে গেল। নিজেকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য অবচেতনভাবে শুভ্রের গলা জড়িয়ে ধরল।
দিদির অশ্রু ভেজা নোনা চোখ দুটো শুভ্রের পাথরের মতো শক্ত আর গম্ভীর, মুখের দিকে স্থির হয়ে রইল। শুভ্র কোনো দিকে না তাকিয়ে অত্যন্ত দীনপায়ে সামনের গাড়ি দেখে হেঁটে যাচ্ছে। তার বাহুবন্ধনী অনেক শক্ত, যেন হৃদিকে সে এক চুলও হবে না। হৃদি শুভ্রর বুকের ধুকপুকানি অনুভব করতে পারছে। সে তার অশ্রুমাখা চোখে শুভ্র দিকে তাকিয়ে মনে মনে করুণ সুরে বলল, আপনি শুধু আমার শরীরের ক্লান্তি আর আমার কষ্টটাই দেখলেন শুভ্র ভাইয়া, অথচ আমার ভেতরে রক্তক্ষরণটা একবারও দেখলেন না। আমার ভেতরটা যে আপনাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা আর আপনাকে না পাওয়ার শোকে তিল তিল করে মারা যাচ্ছে, সেই কষ্টটা কেন আপনার চোখে পড়ছে না? কেন আপনি আমার হৃদয়ের হাহাকার বুঝতে পারছেন না? শুভ্র ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সাথে হৃদিকে গাড়ির সিটে বসিয়ে দিল। এরপর কোনো কথা না বলে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তা শুভ্র চোয়াল শক্ত হয়ে রইল। একবারের জন্য সে হৃদির দিকে তাকালো না। সবাই ধকল সামলে বাড়ির ভেতরে এসে সোফায় গায়ে এলিয়ে দিল। রাবেয়া এহসান এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি হৃদির জন্য রান্নাঘর থেকে খাবার আনতে গেলেন। হৃদি তখনও শরীরের ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। সে ধীরে ধীরে সোফায় এসে বসলো। হঠাৎ শুভ্র ড্রয়িং রুমে এলো। তার হাতে একটা শপিং ব্যাগ। সে সরাসরি হৃদির সামনে এসে ব্যাগটা হৃদির পাশে রেখে শীতল গলায় বলল, ফর ইউ, এটা তোর। বলে সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের সুযোগও না দিয়ে সোজা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হৃদি প্রচণ্ড অবাক হয়ে শপিং ব্যাগটার দিকে তাকিয়ে রইল। হৃদির কাজিন মিহি পাশ থেকে কিছুটা ভরু নাচিয়ে কৌতূহলী গলায় বলল, কী রে, খুলে দেখ, শুভ্র ভাই আমাদের কাউকে কিছু দিল না, অথচ তোকে স্পেশাল গিফট দিল। তো কী দিল? হৃদি কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিজের কোলের উপর টেনে নিল। তার বুকটা তখন প্রবল বেগে ধড়ফড় করছে। সে ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে কাপড়টা বের করলো, আর মুহূর্তে তার চোখ ছানাবড়া হয়ে গেল। এটা তো সেই শাড়ি, সেই নিখুঁত নকশার রাজকীয় শাড়িটা, যেটা সকালে সে তৃষ্ণার্ত চোখে পছন্দ করেছিল। কিন্তু এই শাড়ি শুভ্র ভাইয়া কোথায় পেল? সে তো তখন নেহার সাথে ব্যস্ত ছিল। শাড়িটা দেখে মিহির চোখ কপালে তুলে বিস্ময় নিয়ে বলল, ওয়াও, শাড়ি! বলে মিহি এক প্রকার ছো মেরে হৃদির হাত থেকে শাড়িটা নিল। শাড়ির ওপরে নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে সবাই পাগল হওয়ার মতো দশা। পাখি অবাক হয়ে শাড়ির জমিনে হাত বুলিয়ে বলল, শুভ্র ভাইয়া তোকে এত দামি আর সুন্দর শাড়ি গিফট করলো, অথচ আমাদের জন্য কিছুই আনলো না। চলবে না, চলবে না, আমরা এখনই শুভ্র ভাইকে গিয়ে ধরবো। এটা কোনো ধরনের বিচার? কিন্তু হৃদি তখন অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। এই শুভ্র মানুষটাকে সে কোনোভাবে মেলাতে পারছে না। সে মানুষটা একটু আগে সবার সামনে তাকে চড় মারলো, সেই মানুষটাই আবার এত যত্ন করে তার পছন্দের শাড়িটা কিনে আনলো। শাড়িটি যে তার খুব পছন্দ হয়েছে, এইটা শুভ্র কিভাবে জানলো? আর সে না খেয়ে থাকলে জ্ঞান হারিয়ে ফেলে। এই অতি গোপন খবরটা বা শুভ্র জানলো কিভাবে? হৃদির মনে হচ্ছে শুভ্র মানুষটা যেন এক গভীর রহস্যের সমুদ্র, যেখানে দিলেও কোনো কোল পাওয়া যায় না। রাত 12টা। শুভ্রর চোখে ঘুম নেই। সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি স্থির দূরে নিকশ কালো সেদিকে। হঠাৎ শুভ্র কী মনে করে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের গ্যালারি স্ক্রল করে একটা ছবি বের করলো সে। ছবিটা দেখা মাত্রই শুভ্রের পাথরের মতো শক্ত মুখে এক চিলতে মায়া মাখানো হাসি ফুটল। সে ছবিটার দিকে অপলক তাকিয়ে বিড়বিড় করে বলল, নীল আকাশের মতো তুমি সুন্দর। তোমার ওই ডগর ডগর চোখ কেড়ে নিয়েছে বহুকালে আমার এই মন। তোমার মুখে রয়েছে অদ্ভুত এক মায়া, যে মায়া দেখলে কেটে যায় আমার সকল ক্লান্তির ছায়া। কথাগুলো বলে শুভ্র ফোনটা পকেট থেকে ধীরলয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতেই মুহূর্তেই মধ্যে ফোনের স্ক্রিনে থাকা ওই মায়াবী মুখটা তার চোখের সামনে জীবন্ত হয়ে ভেসে উঠল। শীতল বাতাসের ঝাপটায় শুভ্র যেন সেই গায়ের সুবাস অনুভব করতে পারল। সেই গভীর এক আবেশে বিড়বিড় করে বলো, আমার নীল আকাশ তুমি। হৃদি নিচ থেকে রুমে এসে বিছানায় বসে পড়ল। তার দু হাত তখনও সেই নীল শাড়িটায় মরিয়া হয়ে আঁকড়ে ধরে আছে। যে শুভ্র ছোটোবেলা থেকে তাকে শুধু কড়া শাসন আর তপ্ত ধমক ছাড়া কিছুই দেয়নি, আর সেই মানুষটা একদম হুট করে তার আজন্ম ললিত এক চিলতে শখ পূরণ করে দিল।
শাড়িটার রেশমি জমে নিয়ে হৃদির আঙ্গুলের ছোঁয়াতে এক অদ্ভুত শীতলতা দিচ্ছে, কিন্তু হৃদির ভেতরটা অগ্নিগিরির লাভার মতো দাউ দাউ করে জ্বলছে। শাড়িটা পেয়ে হৃদির মনে এক বিন্দু আনন্দের হুল্লোড় বয়ে গেল না, কারণ এই উপহার তো কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি, এ এসেছে তার সেই শুভ্র ভাইয়ার কাছ থেকে, যাকে সে নিজের অস্তিত্বের প্রতিটি পড়তে পড়তে ভালোবেসেছে। অথচ সেই মানুষটাই এখন অন্য কারো হতে যাচ্ছে। তার বিয়ের সানাই বাজছে, প্রহর গুনছে পুরো বাড়ি। যদি এই মুহূর্তটা আজকে না হয়, কয়েক মাস আগে হতো, তবে হয়তো হৃদি খুশিতে আত্মহারা হয়ে পুরো রুম নাচিয়ে ফেলতো। কিন্তু আজ এই উপহার যেন তার ক্ষতবিক্ষত হৃদয়ের লবণ ছিটা দিচ্ছে। দিদি শাড়িটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। তার দু চোখ বেয়ে কোনো নোনা জল ধারা নেমে এসে শাড়ির নীল জমিনটা ভিজিয়ে দিচ্ছে। কান্নার বেগ সামলাতে না পেরে সে বিছানায় লুটিয়ে পড়ল। তার কণ্ঠস্বর অবরুদ্ধ, বুক চিরে আসা এক একটা দীর্ঘশ্বাস যেন রুমের বাতাসকে ভারী করে তুলেছে। সে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, জানেন শুভ্র ভাই, আপনি এই শাড়িটা দিয়ে আমাকে এক ফুটাও খুশি করতে পারেননি, বরং আপনি আমাকে আরও ভয়ঙ্কর এক যন্ত্রণার গর্ভে ফেলে দিলেন। কেন বারবার আমাকে এভাবে টেনে ধরেন? কেন আমাকে শান্তিতে মরতেও দেন না? দিদির মনে হচ্ছে এই শাড়িটা কোনো বস্তু নয়, বরং এক টুকরো জীবন্ত বিষাদ। দিদি খুব সাবধানে শাড়িটা হাত দুটো এখনো থরথর করে কাঁপছে। সে ধীরে ধীরে আলমারির কাছে গিয়ে নিজের ব্যাগ থেকে পুরনো কিছু বিবর্ণ আর আশা একটা ডায়েরি আর কলম বের করে আনলো। এই ডায়েরিটা তো কেবল কাগজ আর কালির সম্মিষ্ট নয়, এটা হৃদির জীবনের খাতা। কবে প্রথম সে কিশোরী মন শুভ্র নামক ঝড়ে প্রবেশ করেছিল, কবে শুভ্র প্রথম তাকে কড়া গলায় ধমক দিয়ে শাসিয়েছিল, আর কবে অতি সংগোপনে শুভ্র তার দিকে আর চোখে তাকিয়েছিল। তার প্রতিটি মুহূর্তের সাক্ষী এই ডায়েরি। আগে মন খারাপ হলে হৃদি এই ডায়েরির পাতাগুলো উল্টে শুভ্রের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো পড়তো আর আপন মনে খিলখিল করে হেসে উঠত। কিন্তু আজ এই ডায়েরির পাতায় কোনো আনন্দের স্বাক্ষর লেখা হবে না। আজ কলমের প্রতিটি আশ্রে ফুটে উঠবে এক গভীর বিষাদের উপাখ্যান। হৃদি পড়ার টেবিলে চেয়ার টেনে বসলো। ঘর ভর্তি নিস্তব্ধতা, শুধু বাইরের ঝিঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। কলমটা হাতে নিয়ে সে যখন ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টালো, তার চোখের সামনে ঝাপসা হয়ে ভেসে উঠল বড় বড় অক্ষরে লেখা সেই বাক্যটি, আমার প্রিয়দর্শন পুরুষ শুভ্র ভাই। লিখিটির উপর হাত বুলাতেই হৃদির চোখ থেকে এক ফোঁটা জল টুপ করে সাদা কাগজের উপর আছড়ে পড়ল। কালিটা একটু লেপ্টে গেল, ঠিক যেমন হৃদির সজানো স্বপ্নে এখন লেপ্টে একাকার হয়ে গেছে। সে কাঁপা কাঁপা হাতে আজকের তারিখটা লিখল। তার মনে হচ্ছে কলমটা যেন আজ অনেক ভারী হয়ে গেছে। কলমটার ছোঁয়াতেই তার হাত দুটো প্রবলভাবে কেঁপে উঠছে। আজ কালির রঙটা যেন তার চোখের সাথে মিশে আরও গাঢ় হয়ে যাচ্ছে। সে তার মনের সবটুকু আরতি ঢেলে দিয়ে লিখতে শুরু করলো, প্রিয় প্রিয়দর্শন পুরুষ শুভ্র ভাই, আজ লিখেছি আপনাকে নিয়ে, কিন্তু এ তো আমার নতুন কিছু না। আপনাকে নিয়ে লেখা এটা আমার পেশা নয়, নেশা। হ্যাঁ, আপনি আমার নেশা। কিন্তু এই নেশা যে আজ আমার বুকের যন্ত্রণায় পরিণত হলো। আজ যে ডায়েরি আর যে কলম দিয়ে লিখছে, সেই জিনিসগুলো আগে আনন্দের মুহূর্তে লিখতাম। এই কালির দাগগুলো সুখের গল্প ফুটিয়ে তুলতো, কিন্তু এই কালি আজ আনন্দের না। আজ সে এক বুক চিরে আসা রক্তক্ষরণ কথা লিখবে। আপনি জানেন শুভ্র ভাই, আপনার ওই পাথরের মতো চুপ থাকাটা বড্ড ভালোবাসি আমি। মনে হয় আপনার ওই মৌনতার মাঝেই আমার পুরো পৃথিবীর লুকিয়ে আছে। আপনার এই গভীর চোখের দিকে তাকাতেই আমি যদি আমার বেঁচে থাকার সবটুকু সুখ খুঁজে পাই। আপনার ওই গভীর মুখে তাকানো আমার অস্বস্তি অস্থির বুকে প্রশান্তি পাই। কিন্তু সেই শান্তিগুলো যে আজ বালুচরের মতো আমার হাত থেকে হারিয়ে যাচ্ছে। আপনার দিকে তাকালে এখন আমার শান্তি না, তীব্র যন্ত্রণা পাই। আর মাত্র 2টা দিন, তারপর আপনি হয়ে যাবেন অন্য কারো। আপনার নামের সাথে আপনার জীবনের প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িয়ে যাবে অন্য কেউ। নারীর অস্তিত্ব, পৃথিবীর মানুষ বদলে যাবে, সময় আপন গতিতে চলে যাবে, কিন্তু এই হৃদির কি হবে? সে কি আপনাকে ভুলতে পারবে? না,
পারবে না, কারণ ভালোবাসার মতো ভালোবাসলে চাইলেই মন থেকে মুছে ফেলা যায় না। আর আমার ভালোবাসা তো শরীরের নয়, একদম আত্মার গভীর থেকে। তাহলে আমি কিভাবে ভুলবো আপনাকে? জানেন শুভ্র ভাই, আজ আমার বড্ড কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইচ্ছে করছে সব লোকলজ্জা ভুলে আপনাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলি, আই লাভ ইউ শুভ্র ভাই। আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার শাসনের চোটটা আমি হাসি মুখে সইতে পারি, কিন্তু অন্য কারো হয়ে যাওয়া এই আঘাতটা আমি সইতে পারছি না। আমি আজ বড্ড অসহায়, বড্ড। আমি হেরে যাচ্ছি নিজের ভালোবাসার কাছে। শুভ্র ভাই, আমি আপনাকে নিয়ে আর লিখতে পারছি না। আমার হাত কাঁপছে, মনে হচ্ছে এই বুঝি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। আচ্ছা শুভ্র ভাই, আমি যদি সব ছেড়ে আপনাকে বলি, চলেন না আমরা আর আপনি আর আমি মিলে দূরে কোথাও চলে যাই, যেখানে লোকচক্ষুর অন্তরালে আমাদের ছোট্ট একটা ঘর হবে, সেখানে আমাদের ছোট্ট একটা স্বপ্নের সংসার হবে। আপনি কি আমাকে নিয়ে সত্যি চলে যাবেন? আপনি কি বাঁধবেন সুখের ঘর? আমি কিন্তু একটিবারও আমার মনের সবটুকু আকুতি আপনার সামনে বলে দেখব, কিন্তু আমার যে অতটুকু সাহস নেই। আমি আজ হেরে যাচ্ছি আমার নিজের ভালোবাসার কাছে। বুক ফেটে মুখ ফুটিয়ে বলতে পারছি না আমার এই যন্ত্রণার কথাটা। শুভ্র ভাই, আমি আর লিখতে পারলাম না আপনাকে নিয়ে। আজ বেশি গেছো। কলমের কালি হয়তো আপনাকে নিয়ে লেখার ফোটালো না, তাই তার আগে ফুলিয়ে এলো আমার শক্তি। তবুও মনের অন্তর থেকে বলবো, চিরজীবন সখী হন আপনি। আমি না হয় আমার ভালোবাসার যন্ত্রণা পুড়ে ছায়া হয়ে পড়ে রইলাম এক কোনায়। হৃদি ডায়েরির ওই ভেজা পাতায় একদম শেষ প্রান্তে কাপা কাপা অক্ষরে লিখল, ইতি আপনার নামে নীল বিষে নীল হওয়া এক মেয়ে হৃদি। লেখাটা শেষ করে হৃদি কলমটা টেবিলের উপর ছেড়ে দিল। তার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে আসছে। ডায়েরিটা বন্ধ করার শক্তিটুকুও নেই। সে অঝরে কাঁদতে কাঁদতে ওই খোলা ডায়েরির উপরই মাথা রাখলো। চোখে জলে কাগজের কালি আরও কিছুটা লেপ্টে গেল। রাতের নিস্তব্ধতা শুধু তার ফোঁপিয়ে কাঁদার শব্দটাই শোনা যাচ্ছিল। সে জানে না এই লেখাগুলো কোনো দিন আলোর মুখে দেখবে কি না, নাকি এই বিষাদের সাক্ষী হবে শুধু এই ডায়েরিটা থেকেই যাবে। সকাল সকাল চৌধুরীর বাড়িতে একদম উৎসবের আমেজে সাজে সেজে উঠেছে। বাড়ির চারপাশ বর্ণিল আলোকসজ্জা আর ডেকোরেশনে ভরে উঠেছে। মেয়েরা দল বেঁধে আড্ডার মাঝে একে অপরের হাতে মেহেন্দি দিচ্ছে। দিদি চুপচাপ সবার সাথে বসে আছে। যত সময় পাচ্ছে ততই তার বুকটা ফেটে আসছে। সে ভাবছে আর মাত্র একদিন পর তার এই প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যায়। হঠাৎ চৌধুরী বাড়িতে প্রবেশ করলো দুইজন যুবক, শুভ্রের বন্ধু রিফাত আর তুর্য। দুজনে এসে বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় করে সোজা শুভ্র রুমে আসলো। শুভ্র তখন নিজের মতো বিছানায় বসা ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছিল। রিফাত সোজা শুভ্রের পাশে বসে তার কাঁধে একটা থাপ্পড় দিয়ে বলল, কী রে নতুন জামাই, এই সাত সকালে কিসের মিটিং করছিস? ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে গম্ভীর গলায় বলল, স্টপ টকিং রাবিশ, কখন এসেছিস সেটাই বল। তুর্য ঘরে সোফার আরাম করে বসে বলল, এই তো এইমাত্রই আসলাম। নিচে যা অবস্থা শুরু হয়েছে তা দেখে তো মনে হচ্ছে পুরো এলাকা মাথায় উঠবে। কিন্তু হবু বউ রুমে বসে ল্যাপটপে টিপছে, এই দৃশ্য তো আগে কখনো দেখিনি। শুভ্র এবার ল্যাপটপটা বন্ধ করে অত্যন্ত শান্ত গলায় তুর্যের উদ্দেশ্যে বলল, কেন, বর কি ল্যাপটপ টিপতে পারে না? তুর্য কপালে ভাঁজ ফেলে বলল, পারে, কিন্তু বিয়ের আমেজ ছেড়ে এই সাত সকালে ল্যাপটপ নিয়ে বসে থাকাটা কোন ধরনের রসিকতা? শুভ্র বিছানায় থেকে উঠে ধীরুপাই ওয়াশরুমের দিকে যেতে যেতে নিলিপ্ত কণ্ঠে বলল, আই হ্যাভ নো আইডিয়া। বাই দ্য ওয়ে, তোরা বস, আই উইল বি ব্যাক ইন অন মিনিট। সাহেরা চৌধুরী নাস্তার ট্রে সাজিয়ে নিয়ে আসলেন সব মেয়েদের মাঝে, কিন্তু সবার হাতে মেহেন্দি দেখে সাহেরা চৌধুরী কিছুটা বিপাকে পড়ে বললেন, একই, তোরা তো সবাই মেহেন্দি নিয়ে ফেলেছিস, এখন এই নাস্তার ট্রে কার হাতে দিয়ে উপরে পাঠাই বলতো? শুভ্রা হাতের মেহেদি শুকাতে শুকাতে বলল, আম্মু রিদিকে দাও, ও এখনও মেহেদি পড়েনি। সায়রা চৌধুরী রিদির হাতের দিকে তাকিয়ে দেখলেন সত্যি রিদি এখনও মেহেন্দি পড়েনি। তিনি কিছুটা অবাক হয়ে ভুরু কুঁচকে বললেন,
রিদি, তুই মেহেদি পড়িসনি কেন? সবাই তো হাসাহাসি করছে। রিদি সিনান হেসে নিচু গলায় বলল, এমনি পড়িনি মাম্মি, পরে কোনো এক সময় পড়ে নেব।